পাহাড়ের পর পাহাড়, গহীন অরণ্য আর দুর্গম পথ পেরোলেই দেখা মেলে এক অপূর্ব সুন্দর ঝর্ণার। নাম তার ধূপপানি ঝর্ণা। এখানে পৌঁছানো সাবধানে যতটা দাদা। কঠিন, প্রকৃতির এই বিস্ময়কে কাছ থেকে দেখা ঠিক ততটাই অবিস্মরণীয়। স্থানীয় তঞ্চঙ্গা ভাষায় ধূপপানি অর্থ সাদা পানির ঝর্ণা। লোকচক্ষুর আড়ালে থাকা এই রহস্যময় ঝর্ণাটি দেখতে হলে প্রথমেই যেতে হবে রাঙামাটি। সেখান থেকে কাপ্তাই লেক পাড়ি দিয়ে পৌঁছাতে হবে বিলাইছড়ি। বিলাইছড়ি থেকে আবার নৌকাপথে যেতে হবে উলুছড়ি। আর সেখান থেকেই সর্বশেষ কয়েক ঘন্টার পাহাড়ি পথ ট্রেকিং শেষে দেখা পাওয়া যাবে এই অনিন্দ্য সুন্দর ঝর্ণা। তো চলুন আর দেরি না করে উঠে পড়ি রাঙামাটির বাসে, আর জেনে নেই এই ভ্রমণ গল্পে কোথায় থাকব, কি কি ঘুরে দেখব, আর কতই বা খরচ হবে তার বিস্তারিত বিবরণ। রাতের অন্ধকার ভেদ করে বেশ লম্বা একটা যাত্রা শেষে পৌঁছে গেলাম লেক আর পাহাড়ে ঘেরা অপার সৌন্দর্যের শহর রাঙামাটি। রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের একটি অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের জেলা, যা পাহাড়, লেক, ঝর্ণা ও আদিবাসী সংস্কৃতির জন্য বেশ পরিচিত। ঝুলন্ত ব্রিজ, রাজবন বিহার, কাপ্তাই বাঁধ এবং শুভলং ঝর্ণা সহ আরও অনেক জনপ্রিয় পর্যটন কেন্দ্র রয়েছে এই রাঙামাটিতে। বিলাইছড়ি থেকে ফিরে এসে আপনাদের নিয়ে উপভোগ করব রাঙামাটির সকল জনপ্রিয় পর্যটন স্পট। তাই তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যে কোনো প্রয়োজনে ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন। রাঙামাটি জেলা সদর থেকে বিলাইছড়ি উপজেলার দূরত্ব প্রায় 40 কিলোমিটার। কাপ্তাই হ্রদ পেরিয়ে নৌপথে সেখানে পৌঁছাতে সময় লাগে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। রাঙামাটি শহরের তবলছড়ি ঘাট এবং কাপ্তাই জেটিঘাট থেকে নিয়মিত ইঞ্জিন চালিত নৌকা বিলাইছড়ির উদ্দেশ্যে চলাচল করে। জনপ্রতি মাত্র 250 টাকা ভাড়া দিয়ে তবলছড়ি ঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকায় শুরু হচ্ছে বিলাইছড়ির উদ্দেশ্যে যাত্রা। তো চলুন কাপ্তাই হ্রদের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে যাই আমাদের আজকের গন্তব্যে। হৃদয়ের লেনা দেনা এপারেতে আর হবে না। দেখা হবে ওই পারে। আমার আমার দেখা হবে ওই পারে বন্ধু, ওই পারে। চারিদিকে সবুজে মোড়ানো পাহাড়, শান্ত নীল জল আর প্রকৃতির অপার সৌন্দর্য, সব মিলিয়ে এ যেন শিল্পীর তুলিতে আঁকা এক জীবন্ত ক্যানভাস। যতই সামনে এগোচ্ছি ততই প্রকৃতি তার রূপ বদলে নিজেকে নতুন রূপে মেলে ধরছে। আর এভাবেই দীর্ঘ এক নৌযাত্রা শেষে অবশেষে পৌঁছে গেলাম বিলাইছড়িতে। পাহাড় আর কাপ্তাই হ্রদের বিশাল জলরাশির মাঝে জেগে থাকা এ যেন এক টুকরো স্বর্গ। চারিদিকে শুধু পানি, আর তার মাঝখানে সবুজে মোড়ানো একটি শান্ত জনপদ। দূর থেকে দেখলে মনে হয় এ যেন ভাসমান কোনো দ্বীপ। বিলাইছড়ি রাঙামাটি জেলার সবচেয়ে নান্দনিক ও মনোমুগ্ধকর উপজেলাগুলোর একটি। 4টি ইউনিয়নে গঠিত এই উপজেলার প্রতিটি কোণ জুড়ে রয়েছে পাহাড়, হ্রদ আর প্রকৃতির অনন্য সৌন্দর্য। এখানকার নিরিবিলি পরিবেশ, সহজ সরল মানুষের জীবনযাপন আর অপার প্রাকৃতিক সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করে।
বিলাইছড়িতে কাটানো প্রথম দিনেই আজ আপনাদের নিয়ে উপভোগ করব পাহাড়ের গহীনে থাকা অপূর্ব সুন্দর এক ঝর্ণা। নাম তার নকাটা এবং মুপ্পছড়া। আমি এখন বিলাইছড়ির হাসপাতাল ঘাট থেকে মুপ্পছড়া ঝর্ণার উদ্দেশ্যে রওনা হচ্ছি আমাদের অমর দার সঙ্গে। তার সঙ্গে আমি তার বোটে করে এখন মুপ্পছড়াতে যাব। প্রায় আধা ঘন্টার নৌকা যাত্রা শেষে পৌঁছে গেলাম ট্রেকিং পয়েন্টে। Did you wait too long? Tell him that you love him, but he's already gone, darling. Did you make two wrongs? Know that daddy never made a right before, darling. You never made to কখনো be পাহাড়ি the ছড়া judge. তো কখনো সবুজ মাঠ, আবার কখনো ঘন জঙ্গল অতিক্রম করে প্রায় আধা ঘন্টা ট্রেকিং শেষে পৌঁছে গেলাম এই মায়াবী নকাটা ঝর্ণার কাছে। মাশাআল্লাহ, কি অপরূপ প্রকৃতির সৃষ্টি! এমন শুভ্র শীতল জলে নিজেকে মেলে ধরার লোভ আর সামলাতে পারলাম না, তাই তো নেমে পড়লাম এমন নির্জন পাহাড়ি ঝর্ণাতে। এমন মুহূর্ত কি আপনি কখনো উপভোগ করেছেন? করে থাকলে কমেন্ট করে জানাবেন। নকাটা ঝর্ণায় গোসল এবং এর সৌন্দর্য উপভোগ করে আবার শুরু হলো পাহাড়ি পথ ট্রেকিং। এবারের গন্তব্য মুপ্পছড়া ঝর্ণা। আপনি এই রাস্তায় আসলে ঝর্ণা দেখতে দেখতে টায়ার্ড হয়ে যাবেন, তাই না দাদা? আরও প্রায় 40 মিনিটের পাহাড়ি পথ ট্রেকিং শেষে এবার পৌঁছে গেলাম এই মুপ্পছড়া ঝর্ণার কাছে। মাশাআল্লাহ, ঝর্ণাটি অনেক উঁচু এবং বিশাল। যদিও বৃষ্টি না থাকার কারণে ঝর্ণাটিতে খুব বেশি পানি নেই, তবে বর্ষা মৌসুমে এখানে প্রচুর পানি প্রবাহ থাকে, আর তখন ঝর্ণাটি দেখতে আরও বেশি সুন্দর লাগে। নকাটা ছড়া এবং মুপ্পছড়া ঝর্ণা ভ্রমণের অসাধারণ কিছু স্মৃতি নিয়ে ফিরে যাচ্ছি হোটেলের দিকে। আজ আমি সঞ্জয় দাদার এই নিরিবিলি হোটেলেই রাত কাটাবো। হোটেল সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই একটা কমেন্ট করবেন। আর দেখা হবে কাল সকালে ধূপপানির পথে। ভোরের প্রথম আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে কাপ্তাইয়ের বুকে। চারপাশ এখনো নিস্তব্ধ, আর এই নীরবতাকে সঙ্গী করেই অমরদার ছোট্ট এই ইঞ্জিন চালিত নৌকায় আমি আর আমার দুই কলিগ যাত্রা করেছি প্রতীক্ষিত ধূপপানি ঝর্ণার উদ্দেশ্যে। নৌকা যতই সামনে এগিয়ে চলেছে, কাপ্তাই হ্রদ যেন একের পর এক তার সৌন্দর্যের অধ্যায় খুলে দিচ্ছে। কোথাও পাহাড়ের ঢালে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট ঘর, কোথাও জেলেদের মাছ ধরার দৃশ্য, আবার কোথাও সবুজে ঢাকা পাহাড়ের প্রতিচ্ছবি শান্ত জলের বুকে নিঃশব্দে ভেসে আছে। মনে হচ্ছে প্রকৃতির নিজ হাতে আঁকা এক বিশাল ক্যানভাসের ভেতর দিয়ে আমরা এগিয়ে চলেছি। দুই পাশের পাহাড়, সকালের শীতল বাতাস আর হ্রদের নির্মল জল, সবকিছু মিলিয়ে এই নৌকা ভ্রমণ শুধু একটি পথ নয়, বরং নিজেই একটি গন্তব্য। প্রতিটি মুহূর্ত, প্রতিটি দৃশ্য ক্যামেরায় বন্দি করার মতো। প্রায় 2 থেকে আড়াই ঘন্টার এই মনোমুগ্ধকর নৌযাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম উলুছড়ি ঘাটে।
আর এর মধ্য দিয়েই শেষ হলো জলপথের সফর। কিন্তু আমাদের আসল অভিযাত্রা এখনো বাকি। আমরা এখন উলুছড়া থেকে এই ছোট কোষা নৌকাতে করে প্রায় 15 মিনিট পথ অতিক্রম করে সেখান থেকে আমাদের ধূপপানিছড়ার ট্রেকিং শুরু হবে। দারুণ জিয়া ভাই, হবে হবে। এই 15 মিনিট কিন্তু আপনারা চালাই নিয়ে যাইতে হবে। ও পুরাই আগুন। ওরে বাবা, এখানে হাঁটু সমান কাদা। এই কোষা নৌকা থেকে নেমে এখানে প্রায় সবসময় এরকম কাদা থাকে। একজন গাইডকে সাথে নিয়ে এভাবেই শুরু হলো গহীন পাহাড়ের বুকে পথ চলা। সেগুন গাছ হচ্ছে আপনার এই অত্যন্ত মানে ওই যে পরিবেশের জন্য ক্ষতি আর কি স্যার, অত্যন্ত ক্ষতি। দৈনিক নাকি একটা সেগুন গাছ 115 লিটার পানি মানে শুষে খায়। জি জি জি, সেগুন গাছ খুবই খম্বি স্বরূপ। এবং মানে এখানে এই বিশেষ করে ঝর্ণাগুলো, পাহাড়ের উপর যে ঝর্ণাগুলো আগের তুলনায় প্রায় নাই, ঝর্ণাগুলো মরে গেছে এই যে সেগুন গাছের কারণে। হ্যাঁ, খাড়া খাড়া। জমির মধ্যে আপনার অনেক ফসল হয়, ধানের সাথে এই সিম, আপনার জুমের বায়ুন, মরিচ, এই যে চাল কুমড়া, মিষ্টি কুমড়া, একদম নীরব। কি নীরব। হ্যাঁ, খাগড়া আগে যে পরিমাণে ছিল এখন ওই পরিমাণে নাই স্যার, খাগড়া কমে গেছে। হ্যাঁ, আজ থেকে ধরেন 30-35 বছর আগে এখানে প্রচুর মানে পশু পাখি, হরিণ, শুকর, বানর ছিল, বাঘও ছিল, বানরও ছিল। এই এলাকা বাঘও ছিল আগে। এটা কোন পাড়া নাম জানেন? ধূপপানিছড়া পাড়া। কত ঘর এখানে বসবাস করেন? হয় পরিবার, 16 পরিবার। 16 পরিবার। তোমার কার বাড়ি হন না? নতুন মুনি কার বাড়ি? আর এরা হচ্ছে থনচঙ্গা নাকি? এরা হচ্ছে থনচঙ্গা। থনচঙ্গা, হ্যাঁ, থনচঙ্গা সম্প্রদায়। তবে ধর্ম পালন করে বুদ্ধ। এই যে জুমের দান, এইগুলো বলে আমিলা। আমিলা, হ্যাঁ, বাংলা ভাষায় বলে খরপাতা। খরপাতা। হ্যাঁ, থক স্যার। ও টক এটা? হ্যাঁ হ্যাঁ, থক। এমনি কি মুখে খাই? হ্যাঁ, এগুলো কাঁচাও খাওয়া যায়। কাঁচাও খাওয়া যায়? এই যে থক স্যার, এগুলো নাকি স্যার ইয়ের জন্য খুব উপকারী। বাহ, সুন্দর। মানে ক্যান্সার রোগের জন্য উপকারী এটা। ক্যান্সারের ওষুধের মধ্যে নাকি এগুলো লাগে স্যার তৈরি করতে। হ্যাঁ। ওরে এই আমরা জন্নার কাছে একদম স্যার। এ তো দেখছি দড়ি বেঁধে রাখছে নামার জন্য। এই যে নামার জন্য দূরি স্যার। সাবধানে দাদা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। নামা না, কোয়াইট ইম্পসিবল। চিংড়ি। ও অস্থির। দেখি। ও বাবা, কি কষ্ট করে আসতে হয় স্যার, দেখেন। হ্যাঁ, প্রায় 2 ঘন্টার দুর্গম পাহাড়ি পথ ট্রেকিং শেষে পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্যে, ধূপপানিছড়া ঝর্ণা। চারপাশে উঁচু উঁচু পাহাড়, ঘন সবুজ বন আর পাথরের বুক চিরে নেমে আসা দুধসাদা পানির ধারা। মুহূর্তেই সব ক্লান্তি যেন হারিয়ে যায়। স্থানীয় তঞ্চঙ্গা ভাষায় ধূপপানি শব্দের অর্থ সাদা পানির ঝর্ণা। সারা বছরই এখানে পানি প্রবাহিত হলেও বর্ষাকালে ঝর্ণাটি সবচেয়ে প্রাণবন্ত ও রূপসী হয়ে ওঠে। দীর্ঘদিন ধরে দুর্গম অবস্থানের কারণে এটি লোকচক্ষুর আড়ালেই ছিল। তবে প্রকৃতিপ্রেমী ও ট্রেকারদের কাছে
ধূপপানি আজ বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় অ্যাডভেঞ্চার গন্তব্য। এখানে আসার পথ যতটা কঠিন, এই ঝর্ণার সামনে দাঁড়ানোর অনুভূতি ঠিক ততটাই অবিস্মরণীয়।